আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের যোগফলের 3 গুণ। সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল অঙ্কদ্বয়ের যোগফলের বর্গের সমান হয়। সংখ্যাটি কত এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কখনো কথায় বললে আমরা মনে করে নেব একটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, একটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তা যেহেতু আমরা কোনোটাই জানি না তাই আমরা মনে করি একক স্থানীয় অঙ্ক, স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই। তাহলে সংখ্যাটি আমাদের কি আসবে? সংখ্যাটি হবে আমাদের দশক স্থানীয় অঙ্ক বলতে হচ্ছে যে অঙ্কটা থাকবে সেটার সাথে 10 গুণ। তো এইটা আছে ওয়াই, তার সাথে 10 গুণ। এটা হলো দশক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে সংখ্যা ওই যে অঙ্কটা আছে সেটার সাথে 1 গুণ। তো 1 গুণ করলে এক্স এর সাথে এক্সই থাকবে। এই যে আমাদের সংখ্যাটি পেয়ে গেলাম 10y প্লাস এক্স। প্রথম শর্ত মতে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তো সংখ্যাটা আমরা কি পেয়েছি? 10y প্লাস এক্স। এই সংখ্যাটা হচ্ছে অঙ্কদ্বয়ের যোগফলের 3 গুণ। অঙ্কদ্বয় কোনটা কোনটা? একটা অঙ্ক হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এই অঙ্কদ্বয়ের যদি সমষ্টি আমরা বলি তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি হবে এক্স প্লাস ওয়াই। এই 3 গুণের সমান, 3 গুণের সমান 10y প্লাস এক্স ইকুয়াল টু 3 এর সাথে এক্স গুণ হলে 3x, 3 এর সাথে ওয়াই গুণ হলে 3y। তাহলে আমরা ওয়াই পাশে নিয়ে আসলাম, এক্স যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা কি পাই? 10y, এখানে 3y নিয়ে আসলে মাইনাস 3y, 3x। এই এক্সটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে আমাদের থাকলো এখানে 7y ইকুয়াল টু 2x। এইটা আমরা ধরে নিলাম এক নং সমীকরণ। পরে আর একটা শর্ত আছে যেটাকে আমরা বলতে পারি দ্বিতীয় শর্তানুযায়ী। দ্বিতীয় শর্তানুযায়ী বলছে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে আমাদের সংখ্যাটা ছিল কি? সংখ্যাটা ছিল 10y প্লাস এক্স। 10y প্লাস এক্স এই সংখ্যাটিকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, গুণফল অঙ্কদ্বয়ের যোগফলের, অঙ্কদ্বয় কি ছিল? একটা এক্স, একটা হলো ওয়াই। অঙ্কদ্বয়ের যোগফলের বর্গের সমান হবে। তাহলে দ্বিতীয় শর্ত মতটা আমরা উঠিয়ে ফেললাম। এখন আমরা 10y প্লাস এক্স, 10y প্লাস এক্স এর পরিবর্তে আমরা এইটা লিখতে পারি সরাসরি। সেটা হচ্ছে 3x প্লাস ওয়াই, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই লিখে ফেললাম। এক্স প্লাস ওয়াই আছে, পরিষ্কার আছে থাকলো। এখন যেহেতু উভয় পক্ষে এক্স প্লাস ওয়াই রয়েছে, তা আমরা উভয় পক্ষ থেকে এখান থেকে একটা এক্স প্লাস ওয়াই, এখান থেকে একটা এক্স প্লাস ওয়াই বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের থাকে কি? 3 তিরিখে এখানে থাকে শুধু 9, আর ওইখানে ওই পাশে থাকে এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখলে পাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9। এটা আমাদের 2 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই 2 নং সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9। এখন এইখানে প্রথম সমীকরণ আমরা পেয়েছিলাম 7y ইজ ইকুয়াল টু 2x। তাহলে আমরা এখানে যদি 2x বানাতে চাই তাহলে এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে যদি গুণ করি, সবাইকে গুণ করতে হবে, তাহলে 2x হয়ে যাবে, 2y হয়ে যাবে, 9 ও 2 দিয়ে গুণ হয়ে 9 দুগুণে 18 বা 18 হয়ে যাবে। 2x সমান আমরা জানি কি? 2x সমান আমরা জানি 7y। তাহলে এখানে 2x এর পরিবর্তে আমরা 7y দিলাম, এখানে আছে 2y ইজ ইকুয়াল টু 18। তাহলে 7y এবং 2y হয়ে গেল 9y ইজ ইকুয়াল টু 18। তাহলে y ইজ ইকুয়াল হবে 18 বাই 9, কাটাকাটি করলে 2, তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম 2। এখানে আমরা সাইড নোটটা দিতে পারি এভাবে, যেহেতু 7y ইজ ইকুয়াল টু 2x। এখন তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম। এখন y এর মানটা 1 নঙে বসিয়ে 1 নং কি ছিল? 7y ইজ ইকুয়াল টু 2x। 7 ইন্টু y এর মান হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 2x। তো উভয় পক্ষ থেকে যদি 2 বাদ হয়ে যায়, যেহেতু গুণাকারে আছে, এখানে গুণাকার আছে, এখানে গুণাকার আছে, বাদ হয়ে গেলে তো 7 ইজ ইকুয়াল টু x সাজায় লিখলে হয়ে যায় x ইজ ইকুয়াল টু 7। তাহলে আমরা এখানে x এর মানও পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম।
তাহলে আমাদের সংখ্যাটি এখন সহজে নির্ণয় করতে পারছি। তাহলে সংখ্যাটি হবে আমাদের, সংখ্যাটি ছিল আমাদের 10y। তাহলে 10y বলতে আমরা বুঝি 10 ইন্টু y এর মান হচ্ছে 2 প্লাস x এর মান হচ্ছে 7। তো 10 কে 2 দ্বারা গুণ করলে 2 দ্বারা গুণ করলে হয়ে যায় 20 প্লাস 7। তাহলে এখানে আমাদের চলে আসছে 27। এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। একজন ক্রিকেটার একাদশতম ইনিংসে 100 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় আগের যা ছিল তার চেয়ে 5 রান বেড়েছে। একাদশতম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? তাহলে আমরা জানি না যে একাদশতম ইনিংসে তার গড় রান কত ছিল। তা আমরা ধরে নিই, মানে মনে করি একাদশ ইনিংসে গড় রান ধরে নিলাম আমরা এক্স। তাহলে একাদশ ইনিংসে মোট রান হয়ে যাবে 11x। আমরা ক ধরতে পারি, এখানে ক ধরলে তো এখানে লিখবো 11 ক, যাই হোক এক্স যেহেতু ধরেছি তাই এখানে 11x লিখলাম। আবার প্রশ্নে একটা ক্লু দেওয়া ছিল, একাদশতম ইনিংসে 100 রান করে তার আগের গড়ের থেকে 5 রান বেড়েছে। তার মানে আগের যে গড় ছিল তার থেকে এখন 5 বেড়েছে। তো এখন যা আছে তার থেকে আগে ছিল 5 গড় কম। 10 ইনিংসে গড় রান, একাদশ ইনিংসে তার গড় রান ছিল এক্স, তাহলে এক্স থেকে আরো 5 কমে যাবে, কারণ এখানে বলেছে 5 রান, বর্তমানে বেড়েছে 5 রান। তো আগে 5 রান কম ছিল, এখন 5 রান বেড়ে এক্স হয়েছে। যাই হোক 10 ইনিংসে গড় রান এক্স মাইনাস 5 বা 5। এখন 10 ইনিংসে মোট রান হয়ে যাবে কি, এটার সাথে 10 গুণ হয়ে যাবে, 10 এক্স বিয়োগ 5। আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা প্রশ্ন অনুসারে যদি লিখি এরকম, একাদশ ইনিংসে মোট রান তার ছিল 11x বিয়োগ 10 ইনিংসে তার মোট রান হচ্ছে 10x বিয়োগ 5। এই দুইটা রানের পার্থক্য হচ্ছে কত? 100, কারণ সে একাদশতম ইনিংসে 100 করেছিল। তাই এই দুইটার পার্থক্য, এই 11 ইনিংসের মোট রান এবং 10 ইনিংসের মোট রানের পার্থক্য হচ্ছে 100 হবে। তাহলে আমাদের 11x বিয়োগ 10-এর সাথে x গুণ করলে হয়ে যায় 10x, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, 5 10 50। এখানে 100 আছে থাকলো। 11x থেকে 10x চলে গেলে থাকে একটা x, আর এই যোগ 50 ওই পাশে গেলে হয়ে যায় বিয়োগ 50, অর্থাৎ 100 থেকে বিয়োগ 50 হয়ে যায়। তাহলে সুতরাং x এর মান শুধু থাকে আমার 50। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে একাদশতম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে। তাহলে এখানে উত্তর হবে, উত্তর 50 হয়েছে। তাহলে আমরা এখানে উত্তর 50, এইটা আমাদের উত্তর। অর্থাৎ একাদশ ইনিংস শেষে গড় রান 50। এখানে লিখে দিতে পারি, একাদশ ইনিংস শেষে গড় রান 50, কারণ ওই যে আমরা এক্স ধরেছিলাম, যেহেতু এক্স এর মান 50 বের হয়ে গেছে, তাই একাদশ ইনিংসে শেষে গড় রান হয়ে গেল তার 50। এটাই আমাদের উত্তর। একটি দ্রব্য 144 টাকায় বিক্রি করায় 20% লাভ হলো। বিক্রয় মূল্য পূর্বের বিক্রয় মূল্যের উপর শতকরা কত বাড়ালে মোটের উপর 30% লাভ হবে। তাহলে প্রথম অংশ বলেছে 144 টাকায় বিক্রি করায় 20% লাভ হলো। এই অংশ থেকে আমরা ক্রয় মূল্য বের করব, অর্থাৎ 20% লাভে বিক্রয় মূল্য হয় 100 যোগ 20 টাকা, যেটাকে আমরা লিখতে পারি 120 টাকা। তাহলে যেহেতু আমার বিক্রয় মূল্য দেওয়া আছে, আমার ক্রয় মূল্যটা এইটার থেকে বের করতে হবে। তাহলে যেটা বের করতে হয় সেটার সময় ডান পাশে যায়, তাহলে বিক্রয় মূল্য থাকবে বাম পাশে, ক্রয় মূল্যটা যাবে ডান পাশে। এই অংশ থেকে দেখা যাচ্ছে এখানে বিক্রয় মূল্যটা আসছে 120 টাকা আর ক্রয় মূল্য হলো 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে
100 টাকা। অতএব বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কম হয়ে যাবে, তাহলে 100 থাকবে উপরে, এই 120 চলে যাবে নিচে। এখন বিক্রয় মূল্য যদি আমার 144 টাকা হয়, যেহেতু প্রশ্নে আমার দেওয়া আছে 144 টাকা, তাহলে ক্রয় মূল্য হবে 100 গুণ 144, নিচে হচ্ছে 120। এখন এই একটা শূন্য কেটে দিলাম, 12 দিয়ে 144 কাটলে 12 বার যায়, 12 10 120 টাকা। এটা আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এখন পরবর্তী অংশে আমাদের আবার কি বলা হয়েছে, মোটের উপর 30% লাভ করতে হবে আমার। তাহলে আমার আবার 30% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 30 টাকা, অর্থাৎ 130 টাকা। এখন এইটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, অর্থাৎ 30% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 130 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তো এখান থেকে আমার আবার বিক্রয় মূল্যটা বের করতে হবে এই 30% লাভে। আর আমরা ক্রয় মূল্য তো আমাদের এখান থেকে পেয়েছি, আগের অংশ থেকে পেয়ে গিয়েছি, তাই আমরা এবার আমাদের ক্রয় মূল্য হবে বাম পাশে, বিক্রয় মূল্য হবে ডান পাশে। তাহলে আমরা এখানে লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা। অতএব ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কম হবে, তাহলে 130 বাই হচ্ছে 100, আর ক্রয় মূল্য আমরা পেয়েছি 120 টাকা। তো ক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য হবে 130 গুণন হচ্ছে 120, নিচে হচ্ছে 100। এখন এই একটা শূন্য একটা শূন্য, এই যে একটা শূন্য কেটে দিলাম, আমার থাকলো এখানে 13, এখানে থাকলো 12, 12 এবং 13 গুণ করলে আমরা পাই 156 টাকা। অর্থাৎ 30% লাভে আমার বিক্রয় মূল্য হয় 156 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য বৃদ্ধি পেল কতটুকু, তাই আমি লিখতে পারি বিক্রয় মূল্য বৃদ্ধি এখন হচ্ছে 156, আগে ছিল 144 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য বৃদ্ধি পায় 12 টাকা। এখন এই যে 12 টাকাটা আসছে, সেটা কোন বিক্রয় মূল্য থেকে বাড়ছে? আমার যে আগের বিক্রয় মূল্যটা ছিল, প্রশ্নে দেওয়া ছিল 144 টাকা, সেইটার থেকে বেড়ে এখন 156 টাকা হয়েছে, যার ফলে আমার বিক্রয় মূল্যটা বৃদ্ধি পেল 12 টাকা। তাহলে আমার যেহেতু বিক্রয় মূল্য পূর্বের বিক্রয় মূল্যের উপর শতকরা কত বাড়ার কথা বলছে, তাই আমি এখানে লিখবো যে 144 টাকা থেকে 12 টাকা বৃদ্ধি পেয়েছে। 144 টাকায় বিক্রয় মূল্য বাড়বে 12 টাকা। অতএব 1 টাকায় বিক্রয় মূল্য বাড়বে, উপরে 12 নিচে 144 টাকা। অতএব আমার শতকরা বলছে, তাই আমাকে এখানে লিখতে হবে 100 টাকায় বিক্রয় মূল্য বাড়বে 12 গুণন 100, নিচে 144। 12 দিয়ে যদি আমরা 144কে ভাগ করি, 12 বার যায়, এই 12কে যদি আমি আবার 4 দিয়ে ভাগ করি 3 বার যায়, আর উপরে যদি আমি 4 দিয়ে ভাগ করি 25 বার যায়। তাহলে আমার এখানে মান আসলো 25 ভাগ হচ্ছে 3, এত টাকা। যেটাকে আমি যদি সমস্তটা ভাঙিয়ে ফেলি তাহলে আমার আসে 8 সমস্ত 3-এর 1 টাকা। উত্তরে আমরা কি লিখতে পারি, যে শতকরা 8 সমস্ত 3-এর 1% বাড়াতে হবে। এটি হচ্ছে আমাদের উত্তর। একটি পরীক্ষায় 85% পরীক্ষার্থী বাংলাতে এবং 80% পরীক্ষার্থী ইতিহাসে কৃতকার্য হলো। যদি 5% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে থাকে এবং 2 বিষয়েই 350 জন পাশ করে থাকে, তবে পরীক্ষার্থীর সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে 85% পরীক্ষার্থী বাংলাতে পাশ করে বা কৃতকার্য হয়, তাহলে বাংলা অকৃতকার্য হয় হচ্ছে 100 থেকে এই 85টা বাদ গেলে থাকে হচ্ছে 15%। এটা হচ্ছে বাংলায় কৃতকার্য হয়। এখন 5% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে,
শুধু বাংলায় অকৃতকার্য হয় এই 15 থেকে আবার এই যে 5% যে উভয় বিষয়ে ফেল করেছে সেটি বাদ হয়ে যাবে, তাহলে আমার হয় 10%। এটা হচ্ছে শুধু বাংলা অকৃতকার্য হয়। তারপর বলছে 80% শিক্ষার্থী ইতিহাসে কৃতকার্য হয়, তাহলে ইতিহাসে অকৃতকার্য হয় 100 থেকে এই 80টা বাদ হয়ে যাবে, পার্সেন্ট সমান 20%। এটা হচ্ছে ইতিহাসে অকৃতকার্য হয়। এখন উভয় বিষয় যেহেতু আবার রয়েছে 5% ফেল করেছে, তাহলে শুধু ইতিহাসে অকৃতকার্য হয়, শুধু ইতিহাসে অকৃতকার্য হয় এই 20 থেকে 5% বিয়োগ হয়ে যাবে, থাকে 15%। এবং উভয় বিষয়ে অকৃতকার্য হয় দেওয়া আছে, উভয় বিষয়ে অকৃতকার্য 5%। তাহলে এক এবং উভয় বিষয়ে অকৃতকার্য, উভয় বিষয়ে মোট অকৃতকার্য তাহলে এখানে আমার প্রথমে পেয়েছিলাম শুধু বাংলায় হচ্ছে 10 যোগ শুধু ইতিহাসে 15 এবং উভয় বিষয় হচ্ছে 5 এত পার্সেন্ট, তাহলে আমার হয়ে গেল 30%। তাহলে এটা হচ্ছিল এক এবং উভয় বিষয়ে অকৃতকার্য। তাহলে উভয় বিষয়ে কৃতকার্য 100 থেকে এই অকৃতকার্য অংশ 30 এটি বাদ দিয়ে দিব, বিয়োগ করে দিব, তাহলে আমার পেয়ে যাই 70%। অর্থাৎ 70 জন পাশ করে 100 জনের মধ্যে। তো যেহেতু আমার পাশ করা শিক্ষার্থী দেওয়া আছে, মোট শিক্ষার্থী বের করতে হবে। যেটা বের করতে হয় সেটা আমরা জানি সর্বদাই সেটাকে ডান পাশে দিতে হয়, আর যেটা দেওয়া থাকবে সেটা বাম পাশে। তাই আমরা সহজে লিখতে পারি 70 জন উভয় বিষয়ে পাশ করলে শিক্ষার্থী হচ্ছে 100 জন। তো একজন উভয় বিষয়ে পাশ করে থাকলে শিক্ষার্থী 100 ভাগ হচ্ছে 70 জন। এখন আমার মোট উভয় বিষয়ে পাশ করা দেওয়া আছে 350 জন। তো 350 জন যদি উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শিক্ষার্থী হচ্ছে 100 গুণন 350, নিচে হচ্ছে 70। এখন আমি এই শূন্য কেটে দিলাম, 7 দিয়ে 35 কাটলে 5 বার যায়, 5 100-তে 500 জন। অর্থাৎ আমার এখানে যে পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে মোট পরীক্ষার্থী আমার আসলো 500 জন। এটাই আমার উত্তর। একজন ব্যবসায়ী 400 টাকায় 100টি কমলা লেবু কিনে 4টি কমলা বিক্রি করতে অসমর্থ হলেও অবশিষ্ট লেবুগুলো ডজন 72 টাকা দরে বিক্রি করে। তার শতকরা কত লাভ হলো? এই যে আমার একটা অংশ। আর একটা অংশ হচ্ছে অতিরিক্ত 8% লাভ করতে হলে তাকে ডজন প্রতি কত টাকায় কমলা লেবুগুলো বিক্রি করতে হবে। অর্থাৎ আমার এই অঙ্কের ভিতরে দুইটা অংশ আছে। তাহলে প্রথম অংশটায় আমার শতকরা কত লাভ হলো, এরপরের অংশে আমার দেওয়া আছে 8% লাভ করতে হলে আমাকে ডজন প্রতি কত টাকায় কমলা লেবু বিক্রি করতে হবে। তাহলে প্রথম অংশটা আমরা দেওয়া আছে 100টি কমলা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। এখন প্রশ্নে বলেছে 4টি কমলা সে বিক্রি করতে অসমর্থ হয়। তো কমলা লেবু বাকি থাকে কয়টা, বা কমলা লেবু বিক্রি করে লেবু
বিক্রি করে 100-4টি, অর্থাৎ 96টি কমলা লেবু সে বিক্রি করতে পারে। এখানে বলছে সে ডজন প্রতি 72 টাকা দরে বিক্রি করে, অর্থাৎ 12টি কমলা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 72 টাকা। অতএব একটি কমলা লেবুর বিক্রয় মূল্য হবে কম, তাই 72 উপরে 12 নিচে। সে কমলা লেবু বিক্রি করতে পেরেছিল কয়টি? 96টি। তাহলে 96টি কমলা লেবুর বিক্রয় মূল্য হবে 72 গুণ 96, নিচে হচ্ছে 12। 12 96-র ভিতরে যায় 8 বার। 8 দিয়ে যদি আমরা 72কে গুণ করি তাহলে আমাদের গুণফল চলে আসে 576। 576 টাকা। তাহলে আমরা জানি কি, সে কিনেছিল 400 টাকা দিয়ে, বিক্রি করেছে 576 টাকায়। তাহলে তার লাভ হলো কতটুকু? লাভ হলো তার এই 500, আমরা জানি লাভ হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 576, ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তাহলে তার লাভ হচ্ছে 176 টাকা। এখন লাভ বা ক্ষতি হয় সর্বদাই ক্রয় মূল্যের উপরে, এটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা লিখব, যেহেতু আমার ক্রয় মূল্য ছিল 400 টাকায়, লাভ হয় 176 টাকা। অতএব 1 টাকায় লাভ হবে তার কম, তাই 176 উপরে 400 নিচে, এবং তার শতকরা কত লাভ বের করতে বলছে, তাই 100 টাকায় লাভ হয় 176 গুণ 100, নিচে হচ্ছে 400। এখন 2 কেটে দিলাম, 4 দিয়ে যদি 176কে ভাগ করি তাহলে 44 হয়। তাহলে আমাদের চলে আসলো 44 টাকা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তার লাভের হার হচ্ছে 44%, মানে শতকরা 44 টাকা তার লাভ হচ্ছে। তাহলে আমার প্রথম অংশের যে উত্তর সেটা হয়ে গেল, শতকরা কত লাভ করলো? 44 টাকা। এখন লাভের উপরে যদি আরো অতিরিক্ত 8% লাভ করতে হয়, তাহলে অতিরিক্ত 8% লাভে মোট লাভ হবে, আগে আমরা পেয়েছিলাম 44, এখন আরো যুক্ত হলো 8%, অর্থাৎ 52%। 52% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 52 টাকা, অর্থাৎ 152 টাকা। তো আমাদের ক্রয় মূল্য তো দেওয়া আছে, তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 152 টাকা। এখন ক্রয় মূল্য যদি 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে, উপরে যাবে 152, নিচে চলে যাবে 100 টাকা। ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম 400, তো 400 টাকা হলে বিক্রয় মূল্য হবে 152 ইন্টু হচ্ছে 400, নিচে হচ্ছে 100। 2 কেটে দিলাম, 152 দিয়ে যদি আমি 404কে গুণ করি তাহলে হয়ে যায় 608 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য আমার 400 টাকা হলে বিক্রয় মূল্য হবে 608 টাকা। 96টা কমলা তার বিক্রি করতে হবে 608 টাকা। তাহলে আমরা লিখি 96টি কমলা লেবু বিক্রয় করতে হবে 608 টাকায়। অতএব একটি কমলা লেবু বিক্রি করতে হবে উপরে 608, নিচে হচ্ছে 96 টাকায়। এখন আমাদের প্রশ্নে বলে দিয়েছে ডজন প্রতি। ডজন মানে হচ্ছে আমরা জানি 12টা,
12টি কমলা লেবু বিক্রি করতে হবে 608 গুণন হচ্ছে 12, নিচে হচ্ছে 96। 12 দিয়ে 96কে ভাগ করলে আমার 96 ভিতরে 12 যায় হচ্ছে 8 বার। 8 দিয়ে যদি আমি 608কে ভাগ করি তাহলে যাচ্ছে 76 বার। তাহলে হলো 76 টাকা। তাহলে আমার উত্তর এখানে দুইটা, একটা হলো 44%, আর একটা হচ্ছে ডজন প্রতি বিক্রি করতে হবে 76 টাকায়। আমার এই দুইটা হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।